নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা। গল্পের নাম রানু যদি না হতো। ডিসপেন্সারিটা যে অনেক দিনের পুরনো তা ঘরখানার চেহারা দেখলেই বোঝা যায়। লম্বা লম্বা কয়েকটা ওষুধের আলমারি, তার সামনে একটা ছোট্ট টেবিল, খান কয়েক হাতলওয়ালা পুরনো ধরনের চেয়ার, কোনো ফার্নিচারেই পালিশের বালাই নেই। রং একেবারে কালো হয়ে গেছে, কিন্তু পালিশ না থাক বা নাই বা থাক, ছাড় পোকা যে অবন্তি আছে তাতে অবশ্য রানুর খুব আপত্তি। এই 15-20 মিনিটের মধ্যেই দুবার চেয়ার বদলেছে রানু, কিন্তু কোনোটাই সুখাসন হয়ে ওঠেনি। আচ্ছা, ডাক্তারবাবু তো এত রোজগার করেন, এই চেয়ারগুলো বদলে ফেলতে পারেন না? গদিয়াটা, তার নিজের বসবার চেয়ারটারই বা দশাটা কি? বুড়ো ডাক্তারের বোধহয় এই ফার্নিচারগুলোর উপর মায়া জন্মে গেছে, কিছুই তিনি বদলাবেন না। শুধু ফার্নিচার না, এই ডিসপেন্সারিটাই এই ডিসপেন্সারি সব পুরনো। ডাক্তার পুরনো, কম্পাউন্ডার পুরনো, চাকর পুরনো, দায়টা পর্যন্ত বুড়ি থুতথুরি। ওর বয়সটা বোধ 60-65 কম হবে না। কাঠের পার্টিশন দেয়া ছোট্ট কেবিনটার মধ্যে সারদা দায় একটা অন্তঃসত্ত্বা স্ত্রীলোকের সঙ্গে সেই থেকে বক 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 করছে। ডাক্তারবাবু এই বিকেলবেলায় থাকেন না, তা রানু জানে, কিন্তু কম্পাউন্ডারটাও যে কোথাও উদাও হয়েছে তা ঠিক নেই। অথচ কলেজে যাওয়ার সময় রানু এতবার করে বলে গেল যে মার মিক্সচারটা তৈরি করে রাখবেন, আমি বিকেলে ফেরার পথে নিয়ে যাব। তার গ্রাহ্যই হলো না। এই ডিসপেন্সারির ব্যবস্থাটাই এরকম। এতদিনের পুরনো কাস্টমার রানুরা, কিন্তু তাদের সঙ্গে মোটেই ভদ্র ব্যবহার করেন না ডাক্তার কম্পাউন্ডার। কোনো বাড়ি 1-1.5 ঘন্টা বসে না থেকে এখান থেকে ওষুধ নিয়ে যেতে পারে না রানু। অথচ বাবা মার ভাবভঙ্গি দেখলে মনে হয় এই ডাক্তার, এই ডিসপেন্সারি ছাড়া শহরে বোধহয় আর কোনো চিকিৎসার ব্যবস্থাই নেই। বাড়ির যে কারোর অসুখে, যে কোনো অসুখে তারা এই বুড়ো ডাক্তার শ্রীপতি দত্তেরই শরণ নেবে। কোথায় এই শ্যামপুকুর, আর কোথায় সেই রানুদের বাসা রামকান্ত বোস স্ট্রিটে? এতখানি রাস্তা পার হয়ে এই ডিসপেন্সারিতে রানুর বাবা মা চিকিৎসা করাতে আসবে, তবু কাছাকাছি কোনো ডাক্তার দেখাবে না। মা কদিন যাবৎ খুব জ্বরে ভুগছেন। ডাক্তারবাবু একবার দেখে ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়ে এসেছেন। কলেজে যাওয়ার পথে তাকে রিপোর্ট দিয়েও গেছে রানু। তিনি বলেছেন আগের ওষুধটাই চলবে, তাই ফেরার পথে রানু মিক্সচারটা নিয়ে যাবে বলে এসেছে। কিন্তু কোথায় কম্পাউন্ডারই, আর কোথায় বা সে ওষুধ? শিশিটা ফটিকবাবুর টেবিলে ঠিক আগের মতোই সেই রকম খালি পড়ে আছে। দেখে না সর্বাঙ্গ চলে গেল রানুর। কেন, তারা কি পয়সা দিয়ে ওষুধ কেনে না? কিছু টাকা মাঝে মাঝে বাকি পড়লেও 2-1 মাসের মধ্যেই কিন্তু তারা শোধ দিয়ে দেয়। এত অবজ্ঞা অবহেলা কেন তাদের ওপর? বাবাকে এবার সে পরিষ্কার বলে দেবে, ও ডাক্তারখানা থেকে ওষুধ আনতে হয়, তুমি আনো গিয়ে, আমি আর পারবো না। সত্যি কলেজ থেকে ফিরে এসে এমন বিকেলটা নষ্ট করতে কার ইচ্ছা হয়? বিশেষ করে এই ফাল্গুনের বিকেল। কথা ছিল গোসাইপাড়া লেনে আজ রানু তার বন্ধু হেনাদের বাড়ি হয়ে যাবে। হেনার মাস্তুতো ভাই সুনীলদা আসবে সেখানে। নামটা মনে পড়তেই মুখে একটা হাসি ফুটল রানুর। সুনীলকে আজকাল আর সে সুনীলদা বলে ডাকে না, মুখে কিছু বলে না, মনে মনে নাম ধরে ডাকে। অন্য সকলের সামনে এখন অবশ্য আপনিই বলে, কিন্তু আড়ালে তারা দুজনের তুমি। যদিও সুনীলের বয়স 23 আর রানুর 17। যদিও সুনীল 1 বছর আগে MA পাশ করে চাকরিতে ঢুকেছে, আর রানু এখনও মাত্র 2nd ইয়ারের ছাত্রী।
তবু বিদ্যা আর বয়সের সব ব্যবধান তারা মাত্র বছর দেড়েকের আলাপ পরিচয়ের পরই তারা পার হয়ে এসেছে। ঢং করে করে দেয়ালের ঘড়িতে একটা শব্দ হলো। 5:30। ইস, 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। অবশ্য যতক্ষণ রানু না যাবে সুনীল তার জন্য অপেক্ষা করেই থাকবে। তবু ভদ্রতা বলেও তো একটা কথা আছে। যে ছেলে ভালোবাসে তার সঙ্গে সময়টা ঠিক রাখতে হয়। আজকে অবশ্য বেশি দেরি করতো না রানু। মার অসুখ, সংসারের কাজকর্ম গোছাতে হবে, ভাই বোনগুলোকে দেখতে হবে, দেরি করবেই বা কী করে। কিন্তু দেরি না করলেও 2-4 মিনিটের জন্য দেখা তো হতো, 2-একটা কথা তো হতো। কিন্তু বুড়ো ওই ফটিক কম্পাউন্ডার সব মাটি করে দিল। সারদাদি, রানু এবার অধীর হয়ে বুড়ি দাইকে ডেকে উঠল। কি বলছো? পাটিসানার আড়াল থেকে জবাব দিল সারদা। আচ্ছা, ফটিকবাবু কি আজ আর ফিরবেন না? সারদা বলল, একটু সবুর করো দিদি, এই এলো বলে। রানু অসহিষ্ণু ভঙ্গিতে বলল, তুমি তো সেই কখন থেকে বলছো এলো বলে এলো বলে, আমি আর কতক্ষণ বসে থাকবো? সারদা হেসে বলল, যা বলেছ, তোমার বয়সে একা একা বেশিক্ষণ তো বসে থাকা যায় না। এসো, ভেতরে এসো। রানু রাগ করে উঠে গিয়ে কামরার দোরটা ঠেলে দিয়ে বলল, কোথায় গেছে সত্যি করে বলো তো? সারদা বলল, বলে তো গেছে কটা ইঞ্জেকশন আনতে চললুম। আসবার পথে বোধহয় বাসায় যাবে, চাটা খেয়ে আসবে, বইয়ের কথা হয়তো মনে পড়েছে। বিরক্ত হয়ে রানু ফিরে যাচ্ছিল। সারদা উঠে এসে হাত ধরে তাকে ভেতরে নিয়ে গিয়ে টুলের ওপর আবার বসিয়ে দিল। একটু সংকুচিত হয়ে উঠল রানু। ডিসপেন্সারির দাইয়ের এতটা ঘনিষ্ঠতা সে পছন্দ করে না, কিন্তু কিছু বলবার জো নেই। সারদা দাই শুধু তাকে হতে দেখেনি, হওয়ার সময় সাহায্যও করেছে। ঠাকুমা দিদিমার বয়সী, মাথার চুল বেশিরভাগই পাকা, ঘাড়ের কাছে বড় একটা খোঁপা করে জড়িয়ে রেখেছে। বেশ মোটাসোটা মাংসল চেহারা, গায়ে সাদা একটা জামা, তাকে ব্লাউজ বললেও চলে, আবার পুরুষের ফতুয়াও বলা চলে। পরনে কালো ফিতে পেড়ে শাড়ি। সারদা বাল্যবিধবা, ছেলেপিলে কিছু নেই, নিকট আত্মীয় স্বজনও না। রানু টুলের ওপর বসতেই তার পাশের স্ত্রীলোকটা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। বছর 40 হবে বয়স, নিম্ন শ্রেণীর গরিবের ঘরের বউ। আধময়লা শাড়িখানা দেখলেই বোঝা যায়। কিন্তু মাগো, কি বিশ্রী না হয়েছে! এই অবস্থায় বেরিয়েছে কি করে? লজ্জা টজ্জা নেই? স্ত্রীলোকটা বলল, আমি তাহলে যাই দিদি? সারদা বলল, হ্যাঁ এসো, এখনো দেরি আছে। ও ব্যথা সে ব্যথা নয়, পুরনো পোয়াতি, অত ঘাবড়াচ্ছ কেন? স্ত্রীলোকটা এবার হাসল। ঘাবড়ে আর কি করব দিদি? পেছনের ছোট দরজা দিয়ে সে এবার বেরিয়ে গেল। সারদা বলল, অমন করে কি দেখছো? এ অবস্থা তোমারও একদিন হবে। রানু আরক্ত মুখে বলল, যাও, ওসব বাজে ঠাট্টা আমার ভালো লাগে না। সারদা হেসে বলল, বাজে নয় দিদি, বাজে নয়। আর বড়জোর 2-1 বছর, তারপর তোমাকেও অমনি সুখের বোঝা নিয়ে আসতে হবে কিন্তু এখানে। রানু রাগ করে উঠে যাচ্ছিল। সারদা তাকে আবার টেনে বসালো। তারপরে হেসে বলল, অবশ্য এখানে না এসেও পারবে। বুড়ি দাইয়ের কাছে আর আসবে কেন? বড় বড় হাসপাতালে যেতে পারবে। তোমার মা তো এখন খালাস হতে হাসপাতালেই যায়। তোমার বারে কিন্তু যা করবার আমরাই করেছিল। রানু বলল, তা তো অনেক দিন শুনেছি। সারদা রানুর চোখের দিকে তাকিয়ে বলল, ঘোড়ার ডিম শুনেছ, আসল কথার তো কিছুই শোনোনি। সে কি কম কেলেঙ্কারি? বাপরে বাপ, মনে হলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এতক্ষণ রানুর কৌতূহল হলো। সারদার দিকে আরেকটু সরে এসে বলল, কি ব্যাপার বলো তো, কি হয়েছিল? সারদা বলল, শুনবে? আচ্ছা শোনো। এখন আর শুনতে বাধা কি?
এখনও তো সবই বুঝতে শিখেছ। রানু বলল, অত ভূমিকা কেন করছো গো সারদাদি? যা বলবার বলে ফেলো। সত্যি সত্যি কি হয়েছিল? সারদা পরম কৌতুকের স্বরে বলল, কি হয়েছিল? কিছুই আর হওয়ার জো ছিল না দিদি। যা একখানা কাণ্ড বাঁধিয়েছিল তোমার বাপ মা, তাতে তোমাকে আর এ পৃথিবীতে আসতে হতো না। রানু ভুরুটা কুঁচকে বলল, তার মানে? সারদা বলল, মানে আবার কি? মানে বুঝি কিছুই বোঝনি? খুব ভালো করে বুঝেছ। কে কতটুকু বোঝে না বোঝে মুখ দেখলেই আমরা টের পাই। রানু ব্যাকুল হয়ে বলল, না না, গোড়া থেকে সব খুলে বলো দিদি। সত্যি বলছি, আমার কাছে সব হেঁয়ালির মতো লাগছে। সারদা হাসল। হেঁয়ালি তো বটে, মানুষের জন্মই হেঁয়ালি। মানুষ নিজে একটা হেঁয়ালি, দুনিয়া শুদ্ধ তো হেঁয়ালিরই মেলা। একটু থেমে সারদা বলল, তোমার বাপের নাম তো হেমাঙ্গ বোস, আর মার নাম কমলা, তাই না? দেখো আমার কীরকম মনে আছে, দেখছো আমি কীরকম মনে রেখেছি। রানু একটু অসহিষ্ণু হয়ে বলল, নাম দুটো মনে রাখা এমন কি আর শক্ত? তাছাড়া অসুখ বিসুখ হলে ওরাও তো তোমাদের এখানেই আসেন। সারদা তেমনি তরল স্বরে বলল, কেবল নাম কেন, কীর্তি কাহিনী সব কথা আমার মনে আছে। তোমার কত বয়স হলো? 17 কি 18, তাই না? 18 এখনো হয়নি। সারদা বলল, হ্যাঁ হ্যাঁ, ওই 17ই হবে। প্রথম দিনটার কথা আমার বেশ মনে আছে। ঠিক এরকম সময়, কি এর থেকে একটু বেশি বেলা হয়তো গেছে। তখন তোমাদের বাসা ছিল সেই শ্যামবাজার স্ট্রিটে। তোমাদের মানে তোমার ঠাকুরদাদার। 60-এর কাছাকাছি বয়স, তবু বেশ লম্বা চওড়া জোয়ান চেহারা। ভদ্রলোক প্রায় হাঁপাতে হাঁপাতে এসে এই ডিসপেন্সারিতে ঢুকলো। ঘর ভরা রুগী, তবু ডাক্তারবাবুকে সব ফেলে তার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, কি হয়েছে আপনার? তিনি বললেন, সর্বনাশ হতে বসেছে, আমার বৌমার খুব অসুখ, আপনাকে এক্ষুনি যেতে হবে। সারদা একটু থেমে রানুর মুখের দিকে তাকিয়ে বলল, রানু অসহিষ্ণু বলল, হাসছো কেন? সারদা বলল, এখন হাসছি, তখন কি আর হাসবার জো ছিল? ডাক্তারবাবু তোমার ঠাকুরদাদাকে ধমক দিয়ে বললেন, আরে কি হয়েছে, ব্যাপারটা বলুন তো আগে। তখন তোমার ঠাকুরদাদা যা বললেন, তোমার মা তখন 3 মাসের পোয়াতি, কিন্তু হঠাৎ ব্লিডিং হচ্ছে আর পেটে অস্বাভাবিক যন্ত্রণা। ডাক্তারবাবু আমাকে বললেন, চল সারদা দেখে আসি, তুমি তো এসব ব্যাপারে আমার থেকেও বেশি ওস্তাদ। এই তো এখান থেকে ওখানে হেঁটেই গেলাম আমরা। ওমা, গিয়ে দেখি তোমার মা যন্ত্রণায় মেঝে গড়াগড়ি যাচ্ছে। তোমার ঠাকুমা কি করবে বুঝে উঠতেও পারছে না। তোমার মাকে দেখে আমার ভারী মায়া হলো। আহারে, বাচ্চা মেয়ে, ঠিক তোমার বয়সেই হবে, এইরকম যা বয়স এখন তোমার। আমি কাছে এগিয়ে গেলাম, দেখি আমার যেন কেমন সন্দেহ হলো। ডাক্তারবাবুকে বললাম, ব্যাপারটা সহজ নয়। ডাক্তারবাবু একটু গম্ভীর মুখে বললেন, হ্যাঁ। পানের কৌটোর থেকে একটা পান বার করে মুখে পুরল সারদা। খানিকটা তামাক পাতা সেই সঙ্গে দিয়ে নিশ্চিন্ত মনে চিবোতে লাগলো। রানু অধীর হয়ে বলল, আরে তারপরে বলো কি হলো? সারদা বলল, তারপর আর কি, বেশি কিছু শুনে তোমার কাজ নেই দিদি। ডাক্তারবাবু প্রায় ধমকে উঠলেন, এমন হলো কেন? এমন হওয়ার তো কথা নয়। তোমার ঠাকুরদা ঠাকুমা বললেন, আমরাও তো কিছু জানি না ডাক্তারবাবু। তিনি বললেন, আপনার ছেলে নিশ্চয় সব জানে, ডাকুন তো তাকে। কিন্তু তোমার বাবাকে তখন কোথাও পাওয়া গেল না। তখনই ডিসপেন্সারি থেকে ওষুধ আনিয়ে দেওয়া হলো। তোমার মাকে খানিকটা সুস্থ করে তারপর আমরা বেরিয়ে এলাম। পরদিন ফের রুগী দেখতে গিয়ে ডাক্তারবাবু তোমার বাবাকে পাকড়ে ধরলেন। কি করেছ, সত্যি করে বলো তো। রানু রুদ্ধশ্বাসে বলল, তারপর? সারদা মৃদু হেসে বলল, 23-24 বছরের তখন জোয়ান ছেলে তোমার বাবা, কিন্তু ডাক্তারবাবুর ধমকে একেবারে কেঁচো। ডাক্তারবাবুও সহজ পাত্র না, সব কথা তার কাছ থেকে বার করে নিল। আমাদের কাছে আসবার আগে তোমার বাবা আরেক গুণধর ডাক্তারের ওষুধ খাইয়েছিল তোমার মাকে। তাও কি একবার? 3-3 বার। একদিন এই ডিসপেন্সারির মধ্যেই ডাক্তারবাবু
আর আমি দুজনে মিলে তোমার বাবাকে ফের ধরে বসলাম। কেন এমন কর্ম করতে গেছিলে বাপু বলো তো? এই তোমাদের প্রথম সন্তান। ছোকরা আমতা আমতা করে কত কথাই না বলল। সবেই বিয়ে পাশ করে বেরিয়েছি, চাকরি বাকরি হয়নি, ছেলেপুলে হলে খাওয়াবো কি? তাছাড়া এত অল্প বয়সে ওসব ঝামেলা বাড়ুক সে বা তার স্ত্রী কেউ তা চায়নি। তাদের জীবনে আরও অনেক স্বাদ আহ্লাদ আছে। বউকে সে পড়াবে, পাশ পরীক্ষা দেওয়াবে। রানু উঠে দাঁড়ালো। সারদা বলল, চললে? তা দিদি, বড় প্রাণের জোর তোমার। যা দশা হয়েছিল তাতে কেউ আশাই করিনি যে তুমি তাজা অবস্থায় পেট থেকে বেরোবে। মেয়ে মানুষের জান, তাই বেঁচেছ। ছেলে হলে বোধহয় আর রক্ষে পেতে না। রানু কোনো কথা না বলে দোরটা ঠেলে বেরিয়ে আসতে যাচ্ছিল। সারদা বলল, এসব কথা তোমাকে যে বললাম তা যেন আবার তোমার বাপ মাকে বলে দিও না, তারা লজ্জা পাবে। আপদ বিপদ সব চুকে গেছে, তাই আজ এই গল্পটা বললাম। বেঁচে থাকো তুমি, সুখে থাকো। আহা, সন্তান যে কি জিনিস! কথা শেষ না করে একটা দীর্ঘশ্বাস চাপল সারদা। রানু কামরার থেকে বেরিয়ে এসে দেখে কম্পাউন্ডার ফটিকবাবু তার ছোট্ট ডেস্কটার ধারে গিয়ে বসেছেন। রানুকে দেখে ফোকলা মুখে একগাল, এই নাও দিদি তোমার মার ওষুধ। দিদি দেখে খুব রেগে গিয়েছিলে বুঝি? দাগকাটা মিক্সচারের শিশিটা রানুর হাতে তুলে দিয়ে ফটিকবাবু জিজ্ঞাসা করলেন, কেমন আছে তোমার মা? রানু সংক্ষেপে জবাব দিল, ভালো। তারপর ডাক্তারবাবুর টেবিলের ওপর থেকে বই খাতাগুলোকে তুলে নিয়ে তাড়াতাড়ি ডিসপেন্সারির থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে প্রথমেই তার মনে হলো এই পৃথিবীতে সে জোর করে এসেছে। তার তো আসবার কোনো কথা ছিল না, তাকে তো কেউ চায়নি। সে যাতে না আসে তার জন্য তো সবাই প্রাণপণ চেষ্টা করেছে। কি হতো যদি সে না হতো, যদি সে না আসতো? ট্রামে বাসে অফিস ফেরত কেরানিদের ভিড়, তার বাবাও কেরানি। ট্রামে বাসে উঠল না রানু, হেঁটে হেঁটে বাড়ির দিকে চলল। ভারী অদ্ভুত, ভারী অদ্ভুত কথা। পৃথিবীতে তার অস্তিত্ব একান্ত আকস্মিক। সে না হতেও পারত, সে না আসতেও পারত। গোসাইপাড়া লেন কখন ছাড়িয়ে এলো রানু। সুনীলের খোঁজে আজ আর হেনাদের বাড়িতে তার যেতে ইচ্ছা করল না। গেলে অবশ্য এখনো দেখা হয়। সুনীল তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে বসে থাকবে। থাকুক, কি হবে দেখা করে? রানু যদি না হতো তাহলে কেই বা দেখা করতে যেত? এ পৃথিবীতে তার না আসবার না থাকবার কথাই তো সব থেকে বেশি ছিল। এই যে সন্ধেবেলা এমন আলোয় ভরা লোকজন ভরা শহরের পথ দিয়ে সে হেঁটে চলেছে, এই চলবার কোনো কথা তো ছিল না। ঠিক ইচ্ছা করে নয়, নেহাতি অভ্যেসের বশে নিজেদের গলিতে ঢুকে পড়ল। ঠিক অন্য দিনের মতোই বাড়ির সামনে এসে রুদ্ধ দরজায় কড়া নাড়ল। কিন্তু আজকের রানু আর অন্য দিনের রানু যেন সম্পূর্ণ আলাদা। আজকের রানু আর পুরোপুরির এই পৃথিবীর মেয়ে নয়, এমন এক জগতের যেখানে কেউ নেই, কিচ্ছু নেই। কড়া নাড়ার শব্দে একটা কিশোর মেয়ে এসে দৌড় খুলে দিল। রানুর বোন বুলু, বছর 14 বয়স। দেখে অতটা মনে হয় না। রানুর মতো অমন স্বাস্থ্যবতীও নয় আর সুন্দরীও নয়। দেখতে যেমন কালো তেমনি রোগা। বুলু সাগ্রহে বলল, দিদি এলি? এত দেরি করলি যে? রানু রুক্ষস্বরে বলল, দেখছিস না হাতে ওষুধ? দেরি করেছি কি সাধে? ডিসপেন্সারিতে গেছিলাম। বুলু বলল, ও, মার জ্বর অনেক কমেছে দিদি, কিন্তু ভারী দুর্বল, মাথাও তুলতে পারছে না। রানু অসহিষ্ণু হয়ে বলল, আচ্ছা আচ্ছা নে, ওষুধটা এবার খাইয়ে দে তো। বুলু একটুখানি অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? একেবারে ঝগড়া মুখে করে মিলিটারি মেজাজ নিয়ে এসেছিস? রানু বলল, তোকে আর বক বক করতে হবে না, যা বললাম সেটা কর গিয়ে। বুলু আর কোনো কথা না বলে সামনের থেকে সরে গেল। ভেতরের দিকে আরেকটু যেতেই রানুর ছোট 2 ভাই রঙ্কু আর বঙ্কু এগিয়ে এলো। দুজনের খোলা গা, পরনে হাফ প্যান্ট, রোগাটে চেহারা। একজনের বয়স বছর 10 আর আরেকজনের 7। বঙ্কু বললে, দিদি
আমার খাতা পেন্সিল এনেছ? রানু ঝাঁঝালো ধমকের সুরে বলল, খাতা পেন্সিল আনবার কথা কি আমি, কর্তা কি আমি, বাবাকে বলতে পারিস না? বঙ্কুর লোভ ছিল লজেন্সের ওপর। নিজের হাত খরচের পয়সা থেকে দিদি এক একদিন 2-1 আনা লজেন্স কি বিস্কুট তাদের জন্য কিনে নিয়ে আসে। কিন্তু আজ দিদির মেজাজ দেখে রঙ্কু আর তার দিকে ঘেঁষতে সাহস পেল না। 1তলা পুরনো বাড়ি, গুনতিতে 3খানা ঘর। কলেজে পড়া বড় মেয়ে বলে রানুর ভাগ্যে পুরোপুরি 1খানা ঘর জুটেছে। অন্যদিন কলেজ থেকে ফিরে এসে নিজের ঘরে না গিয়ে রানু মার কাছে এসে বসে, তার চুলের মধ্যে আঙুল বুলিয়ে দেয়, জোর করে ধমক দিয়ে ওষুধপত্র খাওয়ায়। কিন্তু আজ আর এসব করবার তার প্রবৃত্তি হলো না। কেন করবে? এই সংসারে রানুকে তো এরা কেউ চায়নি। সে জোর করে এসেছে, সে অনাহুতা, অবাঞ্ছিতা। অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরটাতে গিয়ে ঢুকলো রানু। তক্তপোষের শিওরে ছোট্ট 1খানা টেবিল, তারপর বই খাতাগুলোকে সশব্দে নামিয়ে রাখল। একপাশে সস্তা দামের একটা র্যাক, কলেজের বই খাতা সাজানো, সুনীলের দেয়া কয়েকখানা গল্প কবিতার বইও আছে। অন্যদিন ঘরে এসে রানু টেবিল আর র্যাকটা একটু গুছিয়ে রাখে, রঙিন চাদরে ঢাকা বিছানাটা একটু ঝাড়ে। কিন্তু আজ আর সেসব কিছুই করল না। ঘরে আলোও জ্বালল না। অন্ধকার ঘরে আঝারা বিছানায় টান হয়ে শুয়ে পড়ল। এ ঘরে সে নাও আসতে পারত। একান্ত নিজস্ব এই বিছানাটুকুতে শুয়ে সে নাও থাকতে পারত। সত্যি তার থাকাটাই আশ্চর্য, তার থাকবার কোনো কথা ছিল না। একটু বাদে বুলু এসে ঘরে ঢুকল। সুইচটা টিপে আলো জ্বেলে দিয়ে বলল, দিদি অমন করে শুয়ে পড়লি যে, মা তোকে কতবার ডাকলো। রানু বলল, ডাকুক গিয়ে, বল গিয়ে আমার শরীর খারাপ করছে। তাড়া খেয়ে বুলু ঘর থেকে বেরিয়ে যায়। একটু বাদে এক হাতে চায়ের কাপ আর এক হাতে মুড়ির বাটি হাতে নিয়ে বুলু ফের এসে দাঁড়ালো রানুর কাছে। বলল, নে দিদি খা। রানু বলল, মুড়ি নিয়ে যা। মুড়ি আর খাবো না, চায়ের কাপটা বরং রাখ এখানে। তারপর বোনের হাত থেকে কাপটা নিয়ে রানু হঠাৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা বুলু, আমি যদি না হতাম তাহলে কি হতো রে? বুলু বলল, কি বলছো দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি ও কি করেই বা বুঝবে? ওর তো কিছু বোঝবার কথা না। রানু আর একটু পরিষ্কার করে বলল, মানে আমি যদি ধর এই পৃথিবীতে না আসতাম, না জন্মাতাম। বুলু বলল, কি মাথা খারাপের মতো যাতা বলছিস, আমি যাই এবার, অনেক কাজ আছে, রান্না বান্না সারতে হবে, তুই খেয়ে নে। মায়ের মতো গিন্নিপনার ভঙ্গি করে বুলু বেরিয়ে গেল। রানু মনে মনে ভাবল, সত্যি ওকে বোঝানো যাবে না। নিজের দুঃখ শুধু ওকে কেন, কাউকেই বোঝাতে পারবে না রানু। পাশের ঘরে বিছানায় শুয়ে শুয়ে মা কয়েকবার ডাকলেন, রানু এখানে আয়, আয় আমার কাছে। রানু প্রত্যেকবারই সে ডাক শুনল, কিন্তু একবারও সাড়া দিল না। কি করে যাবে? যেতে তার প্রবৃত্তি হচ্ছে না যে। কি করে তাকাবে মায়ের মুখের দিকে, চোখের দিকে? তাকালে নিজের মাকে কি আর সে দেখতে পাবে? পাবে না, কিছুতেই পাবে না। যে রানুকে চায়নি, হওয়ার আগেই সরিয়ে দিতে চেয়েছিল, তাকে কি করে মা বলে ভাবতে পারবে রানু? পারবে না, কিছুতেই পারবে না। খানিক বাদে রানুর বাবা হেমাঙ্গ অফিস থেকে বাসায় ফিরল। শুয়ে শুয়ে সব টের পেল রানু। শুয়ে শুয়ে শুনতে পেল বাবা তার কথা জিজ্ঞাসা করছে, শরীর খারাপ হয়েছে? কেন, কি হয়েছে রানুর? মা বলেছে, কি আবার হবে, সব কথাই তোমার শোনা চাই না। অন্যদিন পড়া রেখে রানু বাবার হাত মুখ ধোয়ার জন্য জল, গামছা, স্যান্ডেল সমস্ত কিছু এগিয়ে দেয়, চা করে। কিন্তু আজ আর উঠে সে বাবার সামনে গেল না। কেমন যেন একটা বীতস্পৃহা আর বিদ্বেষ বোধ করছে রানু। কার সামনে গিয়ে দাঁড়াবে? কি করে তাকাবে আজ সে বাবার মুখের দিকে? সেই মুখে কি রানু আজ একজন খুনির হিংস্র মুখই দেখতে পাবে না? নিজের স্বার্থের জন্য, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য 17 বছর আগে তাকে যে লোকটা একেবারে মুছে ফেলতে চেয়েছিল, যাতে সে না আসতে পারে, তার জন্য প্রাণপণে যে বাধা দিয়েছে,
তার ওপর কোনো মমতাই তো আজ আর বোধ করে না রানু, বরং তীব্র এক ধরনের দেশ আর জিঘাংসায় তার মনটা ভরে উঠল। কিছুক্ষণ বাদে চাটা খেয়ে হেমাঙ্গ রানুর ঘরে ঢুকলো। আলোটা জেলে দিয়ে মেয়ের বিছানার পাশে এসে দাঁড়ালো হেমাঙ্গ। পাশ ফিরে শুয়ে আছে রানু। সেদিকে একটু কাল তাকিয়ে থেকে বলল, কি রে, তোর নাকি খুব শরীর খারাপ হয়েছে? রানু বাবার দিকে পেছন ফিরে শুয়ে জবাব দিল অস্পষ্ট স্বরে, হ্যাঁ। হেমাঙ্গ বলল, তাহলে আজ আর পড়াশুনো করে কাজ নেই, রাতও জাগিস না, সকাল সকাল দুটো খেয়ে ঘুমিয়ে পড়, শরীর ঠিক হয়ে যাবে। একটু বাদে হেমাঙ্গ নিজের মনেই বলল, যাই দেখি একটু হাতিবাগানের দিকে, হরেন দত্ত বলেছিল আজ গোটা 10 টাকা দেবে, দেখি পাই নাকি। মাসের শেষ কটা দিন যেন আর কাটতে চায় না, অসুখ বিসুখে সব অস্থির হয়ে গেলাম, আর পারি নে বাপু। ডাল ভাত আর বড়া ভাজা হয়ে গেছে, গরম গরম খেয়ে নিয়ে গে যা রানু, খেলেই শরীর একটু ভালো লাগবে দেখিস। হেমাঙ্গ জুতের শব্দ বাড়ির সদর দরজা পর্যন্ত গিয়ে মিলিয়ে গেল। ঠিক মার মতোই বাবার গলা মাঝে মাঝে স্নেহকমল হয়ে ওঠে, কিন্তু আজ আর এই স্নেহে রানুর মন ভিজল না। তার মনে হলো সব ভান, সব মিথ্যে। সে আকস্মিকভাবে বেঁচে গেছে বলেই তার উপর বাবা মার এই স্নেহ, এই দয়া মায়া। কিন্তু 17 বছর আগে তো ওদের মনে একটুও দয়া মায়া ছিল না। ওরা তো চায়নি রানু হয়, রানু বেঁচে থাক। ওরা তো তাকে সাধ করে আদর করে ডেকে আনেনি, বরং বারবার বাধা দিয়েছে। এখনকার এই স্নেহ মমতার কোনো মানেই হয় না। রানুদের বাসায় একটা নেড়ি কুকুর আছে, কে যেন জব্দ করবার জন্য তাদের বাসায় বাচ্চাটাকে ফেলে দিয়েছিল। বাবা তাকে অনেকবার দূর দূর করেছে, নিজে হাতে করে বড় রাস্তায় ছেড়ে দিয়ে এসেছে, তবু বাচ্চাটা আবার ফিরে এসেছে। এখন বাবা নিজের হাতেই তাকে ভাত, তরকারি, মাছের কাঁটা সব দেয়। এ বাড়িতে রানুর আদরও সেই অভ্যাসের আদর, সেই নেড়ি কুকুরের কেড়ে নেওয়া আদর। এ আদর সে চায়, চায় না, চায় না। আমি খাবো না, কিছুতেই খাবো না, রোজ রোজ ডাল দিয়ে খাবো কেন? বারে হঠাৎ চমক ভাগলো রানুর। রান্নাঘর থেকে রঙ্কুর নাকে কান্না শোনা গেল। 7-8 বছর বয়স হয়েছে, কিন্তু খাওয়া নিয়ে তার আজও কদল গেল না। রানু মনে মনেই ভাবল, বুলু ভাইয়ের গলার অনুকরণ করবে না, খাবে? তা উঠে যাও, রাজপুত্র এসেছেন, ডাল ভাত রোচে না মুখ দিয়ে। রানুর মা পাশের ঘরে বিছানায় শুয়ে শুয়েই চেঁচিয়ে উঠল, কি হয়েছে রে বুলু? হয়েছেটা কি তোদের? ডাকাত পড়েছে নাকি? বাবা রে বাবা, চেঁচিয়ে মেচিয়ে একেবারে অস্থির করে তুলেছে। বুলু বলে, আমাকে রাগ দেখাচ্ছ কেন মা? এই রঙ্কু বঙ্কু কেউ শুধু ডাল দিয়ে খেতে চাইছে না। বঙ্কু প্রতিবাদ করে উঠল, এই ছোটদি, আমার নামে নালিশ করছিস যে, আমি আবার কি করলাম? বুলু তাকেও রেহাই দিল না, বলল, না, উনি বিষ্টু দেবের গোড়ায় এসেছেন, নালিশ করবে না। তুইও তো ভাত খাচ্ছিস না, কেবল ঠেলে ঠেলে একপাশে সরিয়ে রাখছিস। রানুর মার আর সহ্য হলো না, আরও জোরে চেঁচিয়ে বলল, ঠাস ঠাস করে গোটা কয়েক চর মার তো বুলু, চর মার, তারপর কান ধরে দুটোকে ঘর থেকে বার করে দে। দরকার নেই ওদের খাওয়ার, ডাল দিয়ে খেতে পারবে না। তোদের জন্য পোলাও মাংস কোত্থেকে আসবে শুনি? আরেকজনকেও বলি, কি আক্কেল খানা তোমার? শেয়াল কুকুরের মতো শুধু জন্ম দিয়েই খালাস। ওরা কি খাবে, কি পড়বে, তার যদি একটু খোঁজ খবর নেয়, আমি শুয়ে শুয়ে আর কত দিক সামলাবো। রানু এবার তক্তপোষের ওপর বসে আঁচলটা ঠিক করে নিতে নিতে বলল, মা তুমি আর চেঁচিও না, অত চেঁচালে তোমার আবার অসুখ বাড়বে। রানুর মা বলল, বাড়ে বাড়ুক, এখন মরলে আমার হাড় জুড়োয়, যতদিন থাকবো সবগুলো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। যন্ত্রণা আর আমার সয় না, এর থেকে 7 জন্ম বাঁজা হয়ে থাকাও ভালো বাপু। রানু ডাকল, মা কি রে? আচ্ছা, তুমি যে ও কথাগুলো বললে তা কি সত্যি? কোন কথাগুলো? আমি যদি না হতাম, আমরা যদি না হতাম, তাহলে তোমাদের কি সত্যিই ভালো লাগতো? ও, সে কথা বুঝি তোমার কানে গেছে? লাগতোই তো, খুব ভালো লাগতো, বলে রানুর মা ফিক করে হেসে ফেলল। শীর্ণ মুখ, শুকনো ঠোঁট, তবু মার মুখের হাসিটুকু কি মিষ্টি।
রানু অপলকে একটু বসে সেই মুখের দিকেই তাকিয়ে রইল। না, এই সুখ স্নিগ্ধ হাসির মধ্যে 17 বছর আগেকার কোন অপরাধের স্মৃতিচিহ্ন তো আর খুঁজে পাওয়া যায় না। রানু এবার উঠে দাঁড়ালো। মা বলল, কোথায় যাচ্ছিস? রানু হেসে বলল, যাই দেখি রান্নাঘরে। শোনো না, এখনো কিরকম চাপা সব ঝগড়া চলছে ওদের তিনজনের। মা বলল, তাহলে যা, দেখ গিয়ে ভুলিয়ে টুলিয়ে যদি খাওয়াতে পারিস, আর তুইও তো দুটো খেয়ে নিতে পারিস। রানু মুহূর্তকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণে সব তার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন বাবা মা তখন তাকে চায়নি, কেন তারা এখনো রানুদের সমস্ত অন্তর দিয়ে গ্রহণ করতে পারছে না। আশ্চর্য, এই সোজা কথাটা বুঝতে তারা এত সময় লাগলো। নিজের শোবার ঘর থেকে পাশের বড় ঘরখানায় চলে এলো রানু। সারা মেঝে ঢালা বিছানা পাতা। মা অসুস্থ বলে তার বিছানা একটু আলাদা করে কোণের দিকে সরানো। আস্তে আস্তে রানু এবার সেই আধময়লা রোগশয্যার পাশে এসে বসল। রানুর মা বলল, ও কি, তুই আবার এখানে এলি কেন? তোর না শরীর খারাপ হয়েছে? রানু বলল, এখন আর তত খারাপ লাগছে না মা। তারপর মায়ের আরও কাজ ঘেঁষে বসল রানু। রোগা হাতখানা নিজের হাতের মধ্যে তুলে নিয়ে আস্তে আস্তে রানু বলল, বাবা আসুক মা, এলে একসঙ্গে খাবো। দরজার দিকে এগিয়ে গেল রানু, কিন্তু মা আবার পিছু ডাকলো। ওরে শোন, কথাটা তোকে বলতে ভুলেই গেছি। কি যে পোড়া ছাই মন হয়েছে আমার। সুনীল এসেছিল, অনেকক্ষণ বসেছিল আমার কাছে, কত কথা কত গল্প, চমৎকার স্বভাব রে ছেলেটার। শুনবো না করে রানু এবার বাইরে চলে এলো। তাদের শোবার ঘর আর রান্নাঘরের মাঝখানে ছোট্ট একটা উঠোন। সেই উঠোনের বরাবর মাথার ওপর এক ফালি আকাশ। রানু তাকিয়ে দেখল সেই আকাশটুকু কখন যেন তারায় ভরে গেছে। আশ্চর্য আকাশ, আর আরও সুন্দর এই পৃথিবী। রানু মনে মনে ভাবল, সে যদি না হতো, তাহলে কি বিরাট আকাশ আর এই বিপুলা পৃথিবীর হয়তো কিছুই এসে যেত না। কিন্তু কোনো না কোনোভাবে রানু যখন একবার এসেই পড়েছে, এর থেকে আর বলবার বা বড় কথা আর তো কিছু হয় না। গল্পটা শেষে শ্রোতা বন্ধুরা, আমার এটাই মনে হলো যে রানু কয়েক মুহূর্তের জন্য একটু আবেগ প্রবণ হয়ে পড়েছিল। তার ভেতরে খুব কষ্ট হচ্ছিল যে বাবা মা তাকে পৃথিবীতে আনতে চায়নি। এটা ভেবে তার মনে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু যখন সে বাস্তবটা ফেস করলো, যখন সে দেখলো যে মা কত জ্বালায় থাকে, কত জ্বালায় মা ছেলে মেয়েদের জ্বালায় নিজের মৃত্যুর কথা বলছে, তখন তার কোথায় যেন একটা কষ্ট হলো যে মাও তো একটা আমারই মতন মেয়ে, তারও তো শখ আহ্লাদ সব কিছুই ছিল। হয়তো কোনো একটা মুহূর্তের আবেগ বশে হয়তো এরকম একটা সিদ্ধান্ত নিতে গেছিল, কিন্তু সেটা তো হয়নি। আজকে যদি বাবা মা আমাদেরকে ভালো নাই বাসত, তাহলে কি এই উঠোনের ওপরের এই আকাশটুকুও আমি দেখতে পেতাম? এই উপলব্ধিটাই রানুকে আবার বাস্তবে ফিরিয়ে আনলো। এই সুন্দর গল্পটা যদি শ্রোতা বন্ধু তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। যারা নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার সঙ্গে আমাকে পথ চলতে আমার পাশে আছো, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার আরও সুন্দর সুন্দর সব গল্পের জন্য।